দেখো, আজকে আমরা প্যানক্রিয়াস থেকে কি কি হরমোন সিক্রিট হয়, সেই হরমোন গুলো কি কি কাজ, এগুলো আমরা আজকে দেখবো। তাহলে দেখো, প্যানক্রিয়াস কিন্তু তোমাদের একটা জিনিস বলি। এর আগের দিন তো আমি তোমাদেরকে এন্ডোক্রাইন আর এক্সোক্রাইন দুটো গ্ল্যান্ড বলেছিলাম। কিন্তু এক্সোক্রাইন আর এন্ডোক্রাইন গ্ল্যান্ড যদি একটাই গ্ল্যান্ড যদি দুটাই কাজ করে, তখন তাকে মিক্সড গ্ল্যান্ড অর কম্পোজিট গ্ল্যান্ড বলে। মিক্সড গ্ল্যান্ড অর কম্পোজিট গ্ল্যান্ড মানে প্যানক্রিয়াস এক্সোক্রাইন গ্ল্যান্ডের মতনও কাজ করতে পারে, এক্সোক্রাইন গ্ল্যান্ডের মতনও কাজ করতে পারে, মানে ওর ডাক আছে, এরকম একটা পার্ট আছে। আবার এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মতনও কাজ করতে পারে, মানে ওর ডাক লেস পার্টও আছে। এক্সোক্রাইন পার্টটা থেকে তো প্যানক্রিয়াস ডাইজেস্টিভ এনজাইম সিক্রিট করবে, সেটা তো অন্য ব্যাপার হয়ে গেল, যেটা ডাইজেশনে হেল্প করবে, নাকি না? কিন্তু এন্ডোক্রাইন পার্ট থেকে প্যানক্রিয়াস আবার হরমোনও সিক্রিট করতে পারে। তো যেহেতু প্যানক্রিয়াস দুটোর কাজই করতে পারে, সেই জন্য ওকে কম্পোজিট গ্ল্যান্ড অর মিক্সড গ্ল্যান্ড বলা হয়। দেখো লেখা আছে হুইচ অ্যাক্টস অ্যাজ বোথ এক্সোক্রাইন এন্ড এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তো যাই হোক, প্যানক্রিয়াসের যদি আমি এন্ডোক্রাইন পার্টটা দেখি, তাহলে আমি দেখব, এই যে দেখো প্যানক্রিয়াসের এন্ডোক্রাইন পার্টটা যদি আমি দেখি, এই যে দেখো খুব সুন্দর একটা ছবি আমি নিয়ে এসেছি। এটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াস। দেখো প্যানক্রিয়াসটা আমাদের ঠিক স্টমাকের পিছন দিকটাতে, স্টমাকের একটু উপরের দিকে, পিছন দিকের দিকে থাকে। হ্যাঁ, এই যে এটা হয়ে গেল আমাদের প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখো ডাক্ট আছে, এই যে দেখো এখান দিয়ে ডাক্ট দেখা যাচ্ছে, হ্যাঁ কি না? ওখান দিয়ে এনজাইম সিক্রেট করবে, ওটা আমাদের এই এই চ্যাপ্টারের না। ওটা তোমরা ক্লাস 10-এ পড়েছিলাম, মনে আছে? প্যানক্রিয়াসের আহ থেকে কোন কোন এনজাইম সিক্রেট হয়, ট্রিপসিন, লাইপেজ, আর হচ্ছে অ্যামাইলেজ। ওগুলো তো ডাইজেশনে হেল্প করবে, তাই কি না? কিন্তু প্যানক্রিয়াসের মধ্যে আবার এন্ডোক্রাইন পার্টও আছে। যদি প্যানক্রিয়াসের এন্ডোক্রাইন পার্টের একটা ছোট্ট মানে সেকশন আমরা যদি মাইক্রোস্কোপের নিচে বড় করে দেখি এরকম করে, তাহলে দেখো এর মধ্যে এইরকম ধরনের স্ট্রাকচার দেখা যাচ্ছে। কিরকম স্ট্রাকচার, আমি এইটাতে ফোকাস করতে বলছি, এইটাতে, এইখানে ফোকাস করতে আমি বলছি। দেখো এখানে মনে হচ্ছে কি যে ওশানের মধ্যে ছোট ছোট আইল্যান্ড, এরকম মনে হচ্ছে। তো সেই জন্য এটাকে বলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই রিজিয়নটাকে বলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। ল্যাঙ্গারহ্যান্স একজন সায়েন্টিস্টের নাম। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর 3 রকমের সেল দেখতে পাওয়া যায়: আলফা সেল, বিটা সেল আর ডেল্টা সেল। ঠিক আছে? যদিও তোমাদের বইতে দুটো সেলই মেনশন করা আছে, আলফা সেল আর বিটা সেল। আলফা সেল থেকে একটা হরমোন সিক্রিট হয় যেটার নাম হচ্ছে গ্লুকাগন। আলফা সেল থেকে একটা হরমোন সিক্রিট হয় যেটার নাম গ্লুকাগন। বিটা সেল থেকে একটা হরমোন সিক্রিট হয় যেটার নাম হচ্ছে ইনসুলিন। আর ডেল্টা সেল থেকে অন্য একটা হরমোন সিক্রিট হয় যেটার নাম সোম্যাটোস্ট্যাটিন। সোম্যাটোস্ট্যাটিন। তো তোমাদের বইতে শুধু গ্লুকাগন আর ইনসুলিনই লেখা আছে। কি বুঝতে পারলাম তো কত আমি কি বলছি না বলছি, এটা নাকি কান দিয়ে শুনছো না, কিছুই না। আমি বললাম প্যানক্রিয়াসের যে এন্ডোক্রাইন পার্টটা আছে, ওখানে এরকম প্যাচেস অফ সেল দেখতে পাওয়া যায়, যেগুলোকে বলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর 3 রকমের সেল পাওয়া যায়: আলফা, বিটা, ডেল্টা। আলফা সেল থেকে সিক্রিট হয় গ্লুকাগন, বিটা সেল থেকে ইনসুলিন, আর ডেল্টা সেল থেকে সোমাটোস্ট্যাটিন। তো এই যে দেখো, ওইটাই এখানে লেখা আছে যে এই যে এন্ডোক্রাইন পার্ট অফ প্যানক্রিয়াস, এর মধ্যে থাকে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কতগুলো থাকে? 1 থেকে 2 মিলিয়ন। যেটা হচ্ছে তোমার প্যানক্রিয়াটিক টিস্যুর মাত্র 1 to 2% থাকে। প্যানক্রিয়াস টোটাল যত টিস্যু আছে তার 1 to 2% বের করলে 1 থেকে 2 মিলিয়ন আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স দেখতে পাওয়া যায়। এইখানে দুইটা মেইন সেল নাম লেখা আছে, আলফা সেল আর বিটা সেল। আলফা সেল থেকে সিক্রিট হয় কি? গ্লুকাগন। আর বিটা সেল থেকে কি সিক্রিট হয়? ইনসুলিন। আর পাশে আরেকটা লিখে রাখো, ডেল্টা সেল থেকে সিক্রিট হয় সোম্যাটোস্ট্যাটিন। SOMATOSTATIN, সোম্যাটোস্ট্যাটিন।
ঠিক আছে, এবার আমরা দেখে নিই এই গ্লুকাগন, ইনসুলিন এগুলোর কাজ কি। গ্লুকাগন, ইনসুলিন এগুলোর কাজ তো, গ্লুকাগনের কাজ এই এই প্যারাগ্রাফটা তোমরা ব্র্যাকেট করে দাও, এটা হচ্ছে গ্লুকাগনের ফাংশন। এই পরের প্যারাগ্রাফটা দেখো, গ্লুকাগন দুটো জায়গায় মেনলি একটা জায়গায় গিয়ে কাজ করে, সেটার নাম হচ্ছে, হ্যাঁ, দেখো আমাদের লিভার, আমাদের লিভারে একটা সেল আছে, যে সেলটার নাম হচ্ছে হেপাটোসাইট সেল। ভাবো এটা হচ্ছে হেপাটোসাইট সেল। লিভারের একটা স্পেশাল সেল আছে যেটার নাম হচ্ছে হেপাটোসাইট সেল। এই হেপাটোসাইট সেল কমপ্লেক্স সুগারকে স্টোর করে রাখে, কমপ্লেক্স সুগারকে স্টোর করে রাখে। যে কমপ্লেক্স সুগারটার নাম হচ্ছে তোমার গ্লাইকোজেন। কমপ্লেক্স সুগারটার নাম হচ্ছে গ্লাইকোজেন। তো যখনই আমাদের ব্লাড সুগার লেভেল ফল করে, যখনই ব্লাড গ্লুকোজ লেভেল, যখনই ব্লাড গ্লুকোজ লেভেল ফল করে, ফল মানে কমে যায়, তখন গ্লাইকোজেন গ্লুকোজে কনভার্ট হয়ে ব্লাডে মেশে। গ্লাইকোজেন গ্লুকোজে কনভার্ট হয়ে ব্লাডে মেশে। গ্লুকোজে কনভার্ট হয়ে ব্লাডে মেশে। ভাবো এটা হচ্ছে, এগুলো হচ্ছে গ্লাইকোজেন, অনেকগুলো গ্লুকোজ একসাথে পরপর লেগে গ্লাইকোজেন বানায়। তো এই গ্লাইকোজেনের বন্ড গুলো ভেঙে গ্লুকোজ গুলোকে সেপারেট করে দেয়, করে দিয়ে ব্লাডের মধ্যে মিশায়। এইটা করে হচ্ছে গ্লুকাগন। এইটা করে হচ্ছে গ্লুকাগন। তাহলে যেটা ব্লাড সুগার লেভেল ফল করেছিল, এখন ওটা ব্লাড সুগার লেভেল আবার রাইজ হবে, মানে একটু বেড়ে যাবে, ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেলটা বেড়ে যাবে। কিভাবে বাড়ালো বুঝতে পারলো তো? যে লিভারের হেপাটোসাইট সেলে যে গ্লাইকোজেন স্টোর ছিল, ওই গ্লাইকোজেনটাকে ভেঙে গ্লুকোজে কনভার্ট করে কে করলো, গ্লুকাগন করে ব্লাডের মধ্যে মিশিয়ে দিল। তাহলে ব্লাড গ্লুকোজ লেভেল যেটা কমে গিয়েছিল, ওটা আবার বেড়ে গেল। বুঝতে পারলো তো এটা? এই প্রসেসটার নাম হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনোলাইসিস। আর গ্লুকোজ লেভেল, ব্লাড গ্লুকোজ লেভেল কম থেকে বেশি হয়ে যাওয়াকে, এই যে কম থেকে বেশি হয়ে যাওয়াকে বলে হাইপার গ্লাইসেমিয়া। হাইপার গ্লাইসেমিয়া। হাইপার মানে কি? বেশি। হাইপার গ্লাইসেমিয়া মানে গ্লুকোজ লেভেল বেশি হয়ে যাওয়া। সেই জন্য গ্লুকাগনকে, সেই জন্য গ্লুকাগনকে হাইপার গ্লাইসেমিক হরমোন বলে। গ্লুকাগন যেহেতু ব্লাড সুগার লেভেল বাড়িয়ে দেয়, তাই এটাকে কি বলে, হাইপার গ্লাইসেমিক হরমোন বলে। গ্লুকাগন আরো একটা কাজ করতে পারে, দারুণ একটা কাজ করতে পারে। কি কাজ করতে পারে? ও নন প্রোটিন, নন কার্বোহাইড্রেট সাবস্টেন্স, নন কার্বোহাইড্রেট মানে যেটা কার্বোহাইড্রেট না, যেমন মনে করো প্রোটিন, ফ্যাট, এগুলোকেও ও, প্রোটিন ফ্যাট এগুলোকেও ও গ্লুকোজে কনভার্ট করে ব্লাডে মিশাতে পারে এবং ব্লাড সুগার লেভেলকে বাড়িয়ে দিতে পারে। তো নন কার্বোহাইড্রেট থেকে কার্বোহাইড্রেট বানানোর প্রসেস নাম হচ্ছে নিওগ্লুকোজেনেসিস। নিওগ্লুকোজেনেসিস অর অনেক সময় গ্লুকোনিওজেনেসিসও বলে। এটা আগে এটা পরে, এটা আগে এটা পরে, এমন ওটাও, ওটাও বলে। এটাও করতে পারে গ্লুকাগন। গ্লুকাগন এটাও করতে পারে। তার মানে মোটের উপরে কথা হচ্ছে
গ্লুকাগন ব্লাড সুগার লেভেলকে বাড়াবে, যদি ব্লাড সুগার লেভেল কমে যায় ওটা বাড়াবে। সেটা লিভার থেকে গ্লাইকোজেনকে বের করে ওটাকে গ্লুকোজে কনভার্ট করে ব্লাডে দিক, অথবা প্রোটিন আর ফ্যাট যেগুলো কার্বোহাইড্রেট না সেগুলোকে কার্বোহাইড্রেটে কনভার্ট করে ব্লাডে দিক, মোট কথা ব্লাড সুগার লেভেলও বাড়াবে। দুইটা প্রসেসের নাম বললাম, একটা বললাম গ্লাইকোজেনোলাইসিস, যে গ্লাইকোজেনকে লাইসিস মানে ভেঙে দেওয়া, লাইসিস মানে ভেঙে দেওয়া, গ্লাইকোজেনকে ভেঙে দেওয়া, এই যে গ্লাইকোজেনটাকে ভেঙে দিচ্ছে, লাইসিস। তাই গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেন থেকে গ্লুকোজ হওয়াকে, আর নন কার্বোহাইড্রেট থেকে কার্বোহাইড্রেট হওয়াকে বলে নিওগ্লুকোজেনেসিস। নিও মানে নতুন করে গ্লুকোজ তৈরি করা, নিওগ্লুকোজেনেসিস মানে যেটা ছিল না গ্লুকোজ সেটাকে নতুন করে গ্লুকোজে কনভার্ট করা, এটাও গ্লুকাগন করতে পারে। আর গ্লুকাগন আরো একটা কাজ করে, সেটা হচ্ছে গ্লুকোজকে সেলের মধ্যে ঢুকতে দেয় না। সেলুলার স্টপ, মনে করো এটা একটা সেল, স্টপ, এই সেলটাকে গ্লুকোজকে নিতে দিবে না, স্টপ গ্লুকোজ আপটেক, স্টপ গ্লুকোজ আপটেক বাই সেল। সেলকে গ্লুকোজ নিতে দিবে না, তাহলে গ্লুকোজ গুলো ব্লাডের মধ্যেই থেকে গেল, ব্লাড সুগার লেভেল বেড়ে থাকলো। এইটা এই তিনটা কাজ করে আমি বললাম কে করে, গ্লুকাগন। এটাও করে হচ্ছে গ্লুকাগন, এটাও গ্লুকাগন করে। তাহলে তিনটা কাজ করে বললাম, গ্লাইকোজেনোলাইসিস, দুই নাম্বার বললাম নিওগ্লুকোজেনেসিস, আর স্টপ গ্লুকোজ আপটেক বাই সেল। তিনটা কাজ করে করে ব্লাড সুগার লেভেলকে বাড়িয়ে রাখে, তাই ওটাকে বলে হাইপার গ্লাইসেমিক হরমোন। মানে ও যেহেতু হাইপার গ্লাইসেমিয়া করাচ্ছে, হাইপার গ্লাইসেমিয়া মানে গ্লুকোজ লেভেল বেড়ে থাকা তোমার ব্লাডের মধ্যে। তাহলে এইগুলো জিনিস এবার দেখে নাও, এই সেম জিনিসই এখানে লেখা আছে যা যা বললাম, যে গ্লুকোজ ইজ এ পেপটাইড হরমোন। এই পেপটাইড হরমোন মানে কি পরে বলে দিব, হ্যাঁ, কোন ধরনের হরমোন, কোন হরমোন কোন ধরনের হরমোন সেগুলো তোমাকে মুখস্থ করতে হবে, কোনটা পেপটাইড হরমোন, কোনটা স্টেরয়েড হরমোন, কোনগুলো অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ হরমোন, এগুলো লাগবে একটু পরে। ইম্পর্টেন্ট রোল ইন মেইনটেইনিং দ্য নর্মাল ব্লাড গ্লুকোজ লেভেল। গ্লুকাগন অ্যাক্টস মেইনলি অন এই যে লিভার সেল, যেটার নাম কি বলেছিলাম, সবাই রেসপন্স করো, যেটার নাম কি বলেছিলাম, হেপাটোসাইট, যেটা কি করে স্টিমুলেটস গ্লাইকোজেনোলাইসিস। কিন্তু বইয়ের মধ্যে গ্লাইকোজেনোলাইসিস মানে লেখা নেই, ওটা মানে গ্লুকাগন থেকে গ্লুকোজকে গ্লুকাগনকে ভেঙে গ্লুকোজ বানানো, এই গ্লাইকোজেনোলাইসিস বলে, রেজাল্টিং ইন ইনক্রিজ ব্লাড সুগার লেভেল। আর ইনক্রিজ ব্লাড সুগার লেভেলকে বলে কি, হাইপারগ্লাইসেমিয়া। ইন এডিশন দিস হরমোন স্টিমুলেটস দ্য প্রসেস অফ, কি বললাম, গ্লুকোনিওজেনেসিস অর নিওগ্লুকোজেনেসিস, মানে যেটা কার্বোহাইড্রেট না সেটার থেকে নতুন করে কার্বোহাইড্রেট বানানো, না প্রোটিন ফ্যাট থেকে বানানো। আরো একটা কি বললাম, ওটার জন্য হাইপারগ্লাইসেমিয়া হয়। আর একটা বললাম যে রিডিউসেস দ্য সেলুলার গ্লুকোজ আপটেক, মানে সেলকে গ্লুকোজ নিতে দেয় না, আপটেক এন্ড ইউটিলাইজেশন নিতে করতে দেয় না। মানে মোট কথা গ্লুকাগন ব্লাড সুগার লেভেল বাড়িয়ে রাখে, তাই ওকে কি বলে, হাইপারগ্লাইসেমিক হরমোন। যা যা বললাম তাই তাই লেখা আছে। বুঝতে পারলে? এখানে কোনো অসুবিধা থাকলে বলো, স্যার এই জায়গাটা বুঝতে পারলাম না। তাহলে অসুবিধা নেই, বলো। হ্যাঁ, গ্লাইকোজেনোলাইসিস, হ্যাঁ। আবার বলে দিচ্ছি, গ্লাইকোজেনোলাইসিস মানে হচ্ছে এই যে এখনই বললাম, গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে কনভার্ট করা, এটাই হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। লাইসিস মানে ভেঙে দেওয়া, কাকে ভাঙছে, গ্লাইকোজেনকে ভাঙছে, তাই এই প্রসেসটার নাম গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে কনভার্ট করে ব্লাডের মধ্যে দিই। বুঝতে পারলাম? আরো আরো কোনো, আরো কোনো কোনো জায়গায় সেটা বলতে হবে। নেক্সট, তাহলে চলে আসো, ইনসুলিন আবার কি করে করে, ইনসুলিন আবার উল্টা কাজ করে। ইনসুলিন উল্টা কাজ করবে, দেখো ইনসুলিন কি করে, যদি ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যায়, ধরে নাও এবার উল্টাটা হয়ে গেছে, ব্লাড গ্লুকোজ লেভেল অনেক বেশি হয়ে গেল, তখন আবার ইনসুলিন এই যে লিভারের হেপাটোসাইট যার মধ্যে গ্লাইকোজেন স্টোর ছিল, আরো একটা জায়গায় করে
আরো একটা জায়গায়ও কাজ করে, সেটা হচ্ছে তোমার ফ্যাট সেল। ফ্যাট সেল আমাদের বডির যে সেই যেই যেই জায়গায় ফ্যাট আছে সেই সেলগুলো, যেটার নাম হচ্ছে অ্যাডিপোসাইট। অ্যাডিপোসাইট। তো এ আবার কি করে, যদি ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যায়, ব্লাড গ্লুকোজ লেভেল যদি অনেক বেশি হয়ে যায়, তখন ইনসুলিন আবার গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করে আবার উল্টাটা করে। আগেরটা কি করছিল, গ্লাইকোজেনকে গ্লুকোজে করছিল, এ কি করবে, গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করে, গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করে কোথায় স্টোর করে রাখবে, আইদার লিভারের হেপাটোসাইট সেলে, না হলে আমাদের বডির ফ্যাট সেল মানে অ্যাডিপোসাইট সেলে। এটা একটা করবে। মানে মোটের উপরে কথা হচ্ছে, গ্লুকোজকে ব্লাডের থেকে বের করে এই সেলের মধ্যে ঢুকাবে। এইটার নাম আবার হচ্ছে আহ হ্যাঁ, এটার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। এটার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। ঠিক আছে। এটা করে হচ্ছে কে, ইনসুলিন। এটা করে হচ্ছে ইনসুলিন। তাহলে সেক্ষেত্রে কি হবে, যে ব্লাড গ্লুকোজ লেভেল যেটা বেড়ে গিয়েছিল ওটা আবার ফল করবে, ওটা আবার ফল করবে মানে কমে যাবে। ঠিক আছে, মানে আগেরটা যদি হাইপার গ্লাইসেমিয়া হয়, এইটা হবে হাইপোগ্লাইসেমিয়া। হাইপো মানে কম, হাইপোগ্লাইসেমিয়া করবে, ব্লাড গ্লুকোজ লেভেলকে কমিয়ে দেবে। আরো একটা কাজ করে, যে এর আগেরটা ছিল সেলুলার আপটেক, মানে গ্লুকোজ আপটেক বাই সেলকে কমায় দেয়, স্টপ করে দেয়। কিন্তু এ আবার উল্টা কাজ করে, ইনসুলিন আরো একটা কাজ করে, ও চায় ব্লাডের থেকে গ্লুকোজ গুলো সেলের মধ্যে ঢুকে যাক, ইনক্রিজ ইনক্রিজ সেলুলার আপটেক অফ গ্লুকোজ। এটাও করা হচ্ছে ইনসুলিন, এটাও ইনসুলিন করে। মানে মোট কথা, ও ব্লাডের থেকে গ্লুকোজকে যত বের করে দেওয়া যায় সেটা ও লিভারের হেপাটোসাইট সেলে ঢুকিয়ে দিক গ্লাইকোজেন করে, বা ফ্যাট সেলের মধ্যে ঢুকিয়ে দিক, বা অন্য কোনো সেলের মধ্যে ঢুকিয়ে দিক, ইনক্রিজ সেলুলার আপটেক অফ গ্লুকোজ করে ব্লাড সুগার লেভেলকে কমিয়ে দেবে। ঠিক আছে। সরি, এই স্টেপটার নাম গ্লাইকোলাইসিস, আমি ভুলিয়ে গেছি, এটার নাম হবে গ্লাইকোজেনেসিস। গ্লাইকোলাইসিস তো রেসপিরেশন হয়ে গেল, এটা হবে গ্লাইকোজেনেসিস। এর নাম গ্লাইকোজেনেসিস হবে, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন নেওয়া হচ্ছে গ্লাইকোজেনেসিস। তাহলে যেহেতু ইনসুলিন ব্লাড সুগার লেভেলকে কমাচ্ছে, তাই ওটাকে বলে হাইপোগ্লাইসেমিক হরমোন। আগেরটা ছিল হাইপারগ্লাইসেমিক হরমোন, এইটা হবে হাইপোগ্লাইসেমিক হরমোন বলে ইনসুলিনকে। তো তোমাকে যদি ডিফারেন্স লিখতে দেয়, গ্লুকো গ্লাইকোজ গ্লুকাগন আর ইনসুলিনের যদি ডিফারেন্স লিখতে দেয়, তাহলে কিন্তু এরকম করে ঠিক করে লিখতে হবে। শুধুমাত্র বাচ্চাদের মতো এটা ব্লাড সুগার লেভেল কমায় একটা পয়েন্ট লিখে আসলা, 3 নাম্বার, সিরিয়াস না। হ্যাঁ, তাহলে ওগুলো কোনো হবে না, ওগুলো বাচ্চাদের মতো বিহেভ করলে হবে না, পড়াশোনাতে সিরিয়াস হও। যে একটা হচ্ছে গ্লুকাগন হচ্ছে ব্লাড সুগার লেভেলকে বাড়ায়, মানে লিভারের হেপাটোসাইট সেল থেকে গ্লাইকোজেনকে গ্লুকোজে কনভার্ট করে ব্লাড সুগার লেভেল বাড়ায়। তোমাকে ইনসুলিনে উল্টা লিখতে হবে, ইট কনভার্টস গ্লুকোজ ইনটু গ্লাইকোজেন এন্ড স্টোর ইনটু হেপাটোসাইট এন্ড ফ্যাট সেল। 2 নাম্বার পয়েন্ট কি হবে, গ্লাইকোজেন স্টপ গ্লুকোজ আপটেক বাই সেল, আর ইনসুলিনে কি করতে হবে, ইনক্রিজ সেলুলার আপটেক অফ গ্লুকোজ অর ইনসুলিন গ্লুকোজ আপটেক বাই সেল। ঠিক আছে। তারপরে গ্লুকাগনকে কি লিখতে হবে, যে অ্যাজ ইট ইনক্রিজ ব্লাড সুগার লেভেল অ্যাট, দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড হাইপারগ্লাইসেমিক হরমোন কজিং হাইপারগ্লাইসেমিয়া, কজিং হাইপারগ্লাইসেমিয়া। আর ইনসুলিনে কি করতে হবে, অ্যাজ ইট ইজ
decreasing blood sugar level. That's why it is called hypoglycemic hormone by hypoglycemia. প্রসেসটার নাম হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। এই ভালো করে সুন্দর করে লিখতে হবে জিনিসগুলো। তাহলে এই সেম জিনিস দেখো এবার ইনসুলিনে লেখা আছে। ইনসুলিনও একটা পেপটাইড হরমোন which plays a major role in regulation of glucose homeostasis, মানে গ্লুকোজের লেভেল যদি ঠিক থাকে। হোমিওস্টেসিস মানে ঠিক রাখা। ইনসুলিন অ্যাক্টস মেইনলি অন হেপাটোসাইট, ওই যে লিভারের হেপাটোসাইটেও কাজ করে। আর একটা কি বললাম, অ্যাডিপোসাইট মানে অ্যাডিপোস টিস্যু, মানে যেখানে ফ্যাট সেল বলে। অ্যাডিপোসাইট মানে হচ্ছে ফ্যাট সেল। and enhance cellular glucose uptake and utilization। ওই যে একটু আগে যে বললাম সেলের মধ্যে আহ এই যে সেলের মধ্যে যে দেখো সেলুলার আপটেক অফ গ্লুকোজ মানে সেলের মধ্যে গ্লুকোজকে ঢুকিয়ে দেওয়া, তাই কি না? অ্যাজ এ রেজাল্ট দেয়ার ইজ এ র্যাপিড মুভমেন্ট অফ গ্লুকোজ কোথার থেকে, ব্লাডের থেকে, ফ্রম ব্লাড কোথায় চলে গেল, হেপাটোসাইটে চলে গেল বা অ্যাডিপোসাইটে চলে গেল। বলে যদি ব্লাডের থেকে এগুলো বেরিয়ে যায় তাহলে কি ডিক্রিজড ব্লাড সুগার লেভেল, যেটাকে কি বলে হাইপোগ্লাইসেমিয়া। হ্যাঁ, আর ইনসুলিন যে গ্লুকোজকে কিসে কনভার্ট করে, গ্লাইকোজেনে কনভার্ট করে, উল্টাটা। তো এটার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস। এটার নাম হচ্ছে গ্লাইকোজেনেসিস, যেটা আমি পরে ঠিক করলাম। আর গ্লুকোজ হোমিওস্টেসিস মেনটেন বাই জয়েন্ট লিভার। তাহলে এরকম ভাবে ইনসুলিন আর গ্লুকাগন একসাথে ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল করে। বুঝলা জিনিসটা? স্যার এবার সোমাটোস্ট্যাটিন কি করে? সোমাটোস্ট্যাটিন, যেটা তুমি একটা এক্সট্রা লিখে দিলা, সোমাটোস্ট্যাটিন হচ্ছে ইনসুলিন আর গ্লুকাগনের লেভেলকে কন্ট্রোল করে। সোমাটোস্ট্যাটিন সোমাটোস্ট্যাটিন ইনসুলিন আর গ্লুকাগনের লেভেলকে কন্ট্রোল করে, যাতে ওগুলা আবার বেশি বা কম সিক্রিট না হয়, ওটাকে কাজ করে। তো ওটা তোমাদের সিলেবাসে নেই, ওটা তাই দরকার নেই। তাই এটা হচ্ছে ওভারঅল সিনারিও। দেখো কত সুন্দর করে ক্লাস আছে আমার একটা, মানতে হবে। হ্যাঁ, প্রেজেন্টেশন দেখছো? এরকম যদি পরীক্ষায় তোমরা করতে পারো না তাহলে তো টিচার একদম খুশি হয়ে যাবে। এরকম সুন্দর করে এগুলা কাজ তোমরা বাড়িতে করতে পারো নিজের একটা রাফ কপিতে। এগুলা করতে ভালো লাগে তো এগুলাতে অ্যাডিক্টেড হও, এগুলাকে হবি বানাও। যে এরকম ছোট ছোট জিনিসগুলো বাড়িতে করি, পড়াশোনা নিয়ে এগুলো ছোট ছোট রিসার্চ করি, নিজের মতো একটা নোটস বানাই। এগুলা ভালো জিনিস। স্টিকি নোটস কত সুন্দর সুন্দর, নিজে এগুলো কার্টুনের মতো বানানো যায়। এগুলোতে টাইম স্পেন্ড করে এগুলাতে মাথা লাগা কত ভালো লাগে এগুলো কাজ করতে। নাহলে দেখবা যে এই যে আমরা আমাদের জেনারেশনের টিচাররাই হচ্ছে লাস্ট এরকম পাচ্ছ, যারা এরকম কাজ করে দেখাবে। এরপরে তো সব প্রেজেন্টেশন, খালি প্রেজেন্টেশন। এই যে তোমার পিপিটি হেন দেন, নিজে এক ফোঁটা বোর্ডে হাত দিবে না। তো ওগুলো অলরেডি চলে আসছে, তাও আবার নিজেও বানাবে না পিপিটিটা, এআই দিয়ে বানাই দিবে। হ্যাঁ, বানাই নিয়ে তো দেখাই দিচ্ছে, ছাগলের মতো বকে যাচ্ছে, নিজে দম নাই, হাইগে দিবে এগুলো। এনিওয়ে চল, নিজের অনেক তারিফ করে ফেললাম। এইবার দেখো হচ্ছে হ্যাঁ স্যার, যদি অনেক দিন ধরে হাইপার গ্লাইসেমিয়া হয়, যদি অনেক দিন ধরে হাইপার গ্লাইসেমিয়া, হাইপার মানে কিন্তু বেশি, মানে ব্লাড সুগার লেভেল বেশি হয়ে থাকা, ওটাকে আবার কি বলে, ডায়াবেটিস ইনসিপিড, সরি মেলিটাস, এটাকে বলে ডায়াবেটিস মেলিটাস। তো ব্লাডের মধ্যে যদি গ্লুকোজ বেশি হয়ে যায় তাহলে ইউরিন দিয়ে গ্লুকোজ বাড়াতে থাকবে। এই যে লস অফ গ্লুকোজ থ্রু ইউরিন অ্যান্ড ফরমেশন অফ লস অফ গ্লুকোজ থ্রু ইউরিন, ইউরিন দিয়ে তখন কি বলতো গ্লুকোজ বেরিয়ে যাবে, তখন এটাকে বলে ডায়াবেটিস মেলিটাস। বলে না আমাদের সুগার, আমার সুগার হয়েছে, সুগার মানে এখন অ্যাকচুয়ালি ডায়াবেটিস মেলিটাস। দুইটা ডায়াবেটিস করলা, কিন্তু আর একটা ডায়াবেটিসের নাম কি ছিল বলো? ডায়াবেটিস রিপোর্ট না বলো, ইনসিপিটাস। মুখটা বন্ধ করে রাখো, বলতে পারো না? ডায়াবেটিস ইনসিপিটাস, ওটা কিন্তু কোন হরমোন? এডিএইচ হরমোন, অ্যান্টি ডায়াবেটিক হরমোন, যেটার আর একটা নাম ছিল ভ্যাসোপ্রেসিন। যেটা কম সিক্রিট হলে ইউরিন দিয়ে কি বেরিয়ে যাবে বেশি করে বলো? জল বেরিয়ে যাবে। ভেরি গুড। তাহলে ওটা হচ্ছে এডিএইচ, ওটা ইউরিন দিয়ে বেশি করে জল বেরিয়ে যাওয়াকে বলে ডায়াবেটিস ইনসিপিটাস। আর ইউরিন দিয়ে গ্লুকোজ বেরিয়ে যাওয়াকে বলে ডায়াবেটিস মেলিটাস। ওটা এডিএইচ হরমোনের কম সিক্রিশনের জন্য, আর এটা
ইনসুলিন হরমোনের কম সিক্রিশনের জন্য। আর এছাড়াও ডায়াবেটিস মেলিটাস হলে আরো একটা জিনিস হয়, দেখো, ফরমেশন অফ গ্লুকো হার্মফুল কম্পাউন্ড নোন অ্যাজ কিটোন বডি। বডির মধ্যে মানে আমাদের ব্লাডের মধ্যে একটা হার্মফুল জিনিস তৈরি হয় যেটা নাম হচ্ছে কিটোন বডি। এই কিটোন বডি যদি খুব বেশি তৈরি হয় তাহলে কিডনি ড্যামেজ হয়ে যায়, ওই জন্য ডায়াবেটিক পেশেন্টদের বেশিরভাগ কিডনি ফেলিওর হয়। ডায়াবেটিক পেশেন্টস আর সাকসেসফুলি ট্রিটেড উইথ ইনসুলিন থেরাপি, ইনসুলিন ইনজেকশন দিতে হয় ওদের। হলো। নেক্সট এবার আমাদের যেটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড সেটা চলে আসো, ওটা হচ্ছে টেস্টিস। তাহলে টেস্টিস, এই যে দেখো মেলদের ক্ষেত্রে টেস্টিস কোথায় থাকে, কোথায় থাকে? অ্যাবডোমেনের বাইরে স্ক্রোটাল স্যাক বলে একটা পাউচের মধ্যে, পেটের বাইরে স্ক্রোটামের মধ্যে থাকে, ছোটবেলা পড়েছো ক্লাস 10-এ। হ্যাঁ, যেটা এবার টেস্টিস দুটো থাকবে। এবার টেস্টিসের মধ্যে অনেকগুলো, কি টেস্টিস হচ্ছে কি একটা প্রাইমারি সেক্স অর্গান, মানে ও মেনলি স্পার্ম প্রডিউস করবে, কিন্তু এ আবার একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মতনও কাজ করে। টেস্টিসের মধ্যে কি আছে, এক ধরনের টিস্যু আছে যেটা নাম হচ্ছে স্ট্রোমাল টিস্যু আর ইন্টেস্টিনাল টিস্যু। এই ইন্টেস্টিনাল টিস্যুর মধ্যে এক ধরনের সেল আছে যেটা নাম হচ্ছে লেডিক সেল আর ইন্টারস্টিশিয়াল সেল। এই লেডিক সেলগুলোই তৈরি করে অ্যান্ড্রোজেন। অ্যান্ড্রোজেন মানে টেস্টোস্টেরন হরমোন। এটা হয়ে গেল টেস্টিস। আবার বলে দিই যদি না বুঝতে পারো, ছোটবেলার পড়া। এই যে মনে করো এটা হচ্ছে টেস্টিস। টেস্টিসটা বডির বাইরে একটা পাউচের মধ্যে আছে যেটা নাম হচ্ছে স্ক্রোটাম। এই যে এটা হয়ে গেল তোমার স্ক্রোটাম। এইবার টেস্টিসের মধ্যে এরকম অনেক কয়েলড টিউব থাকে, এরকম কয়েলড টিউব থাকে যেগুলোর নাম হচ্ছে সেমিনিফেরাস টিউবিউল। এরকম কয়েলড টিউব থাকে যেগুলোর নাম হচ্ছে সেমিনিফেরাস টিউবিউল। এগুলো তো বাইরের দিকে গিয়ে এখানে একটা ক্রাউনের মতো বানাবে যেটার নাম ইপিডিডাইমিস, তারপরে ওটা নিচের দিকে চলে গেল যেটার নাম ভাস ডিফারেন্স। ভাস ডিফারেন্সটা উপরের দিকে আসবে এইরকম করে, এটা পেনিসের মধ্যে ঢুকে গেল, হ্যাঁ কি না? এরকম। তাহলে স্ক্রোটাম, এটা তো টেস্টিস, এটা হয়ে গেল এপিডিডাইমিস। শর্টে লিখছি এপিডিডাইমিস। এটার নাম কি ছিল? ভাস ডিফারেন্স অর স্পার্ম ডাক্ট। ভাস ডিফারেন্স অর স্পার্ম ডাক্ট। তারপরে এইদিকে ছিল হচ্ছে একটা একটা গ্ল্যান্ড ছিল যেটার নাম ছিল সেমিনাল ভেসিকল। যেটার নাম ছিল সেমিনাল ভেসিকল, যেখান থেকে সিমেন সিক্রিট হয়। তারপরে এখানে ছিল প্রস্টেট গ্ল্যান্ড। এখানে ছিল প্রস্টেট গ্ল্যান্ড। এই প্রস্টেট গ্ল্যান্ড থেকে কিছু এনজাইম সিক্রিট হয় স্পার্মের অ্যাক্টিভেশনের জন্য। তারপরে এখানে ছিল কাউপার গ্ল্যান্ড অর বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। কাউপার্স গ্ল্যান্ড অর বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। এই জায়গাটায় ছিল হচ্ছে ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডার যেই জায়গাটায় ঢুকলো, যেই জায়গাটায় ভাস ডিফারেন্সের সাথে জয়েন হলো, তারপর থেকে এটার নাম ছিল ইউরেথ্রা। ইউরেথ্রা অর ইউরিনোজেনিটাল ডাক্ট। আর ইউরেথ্রাটা কিসের মধ্যে ঢুকে গেল? মাস্কুলার অর্গান পেনিস। মাস্কুলার অর্গান পেনিস, এটা ছিল মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, হ্যাঁ কি না? তো এবার কথাটা হচ্ছে যে এই সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে তৈরি হয় স্পার্ম, এটা আমাদের দরকার নেই। সেমিনিফেরাস টিউবিউল এর মধ্যে তৈরি হয় হচ্ছে স্পার্ম। এবার টিউব দিয়ে বেরোচ্ছে, তার মানে এটা এক্সোক্রাইন পার্ট হয়ে গেল তোমার টেস্টিসের। কিন্তু সেমিনিফেরাস টিউবিউলের বাইরের দিকে আবার কিছু সেল থাকে, এরকম এরকম কিছু সেল থাকে। এই সেলগুলোর নাম হচ্ছে লেডিক সেল। এই সেলগুলোর নাম হচ্ছে লেডিক সেল আর ইন্টারস্টিশিয়াল সেল। এরা বানায় হচ্ছে টেস্টোস্টেরন। এরা বানায় হচ্ছে টেস্টোস্টেরন। তাই এখানে কোনো আবার ডাক্ট থাকে না, তাই এটা এন্ডোক্রাইন পার্ট অফ টেস্টিস। এবার টেস্টোস্টেরনের ফাংশন কি? টেস্টোস্টেরনের ফাংশন হচ্ছে এই যে দেখো,
স্পার্ম প্রোডাকশনকে ইনডিউস করা স্পার্মাটোজেনেসিস বলে, স্পার্ম তৈরি হওয়ার প্রসেসকে স্পার্মাটোজেনেসিস বলে। তারপরে মেল যে রিপ্রোডাক্টিভ পার্টস গুলো আছে, অর্গানস গুলো আছে, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, এই গ্ল্যান্ড গুলো, ইউরেথ্রা, পেনিস, এগুলোর ডেভেলপমেন্টেও হেল্প করেছে। মেলরা যত বড় হতে থাকে ছোট থেকে এই টেস্টোস্টেরন হরমোনের সিক্রিশন বাড়তে থাকে, পিউবার্টি টাইমে গিয়ে এটা সব থেকে হাইয়েস্ট যায়। তখন এই মেল রিপ্রোডাক্টিভ অর্গান যেরকম ভাস ডিফারেন্স, এপিডিডাইমিস, ইউরেথ্রা, পেনিস, এগুলো তখন এনলার্জ হতে থাকে, এগুলো ম্যাচুরেশন হতে থাকে। তাহলে টেস্টোস্টেরনের এইগুলো হচ্ছে কাজ। এছাড়া তো মেল ভয়েস, ডিপ হওয়া, মাস্কুলার বডি, যেগুলো সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স অফ মেল, সেগুলোকেও ডেভেলপ করায় এই টেস্টোস্টেরন। তাহলে অ্যান্ড্রোজেন আর টেস্টোস্টেরন কি কি করে? ডেভেলপমেন্ট, ম্যাচুরেশন এন্ড ফাংশনস অফ দ্য মেল অ্যাক্সেসরি সেক্স অর্গান। কি কি? যেরকম বললাম, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকল, ওই যে গ্ল্যান্ডটা, প্রস্টেট গ্ল্যান্ড, ইউরেথ্রা, এগুলোকে ডেভেলপ করতে হেল্প করে। এছাড়া কি করে? মাস্কুলার গ্রোথে হেল্প করে, মাস্কুলার গ্রোথ অফ ফেসিয়াল এন্ড অ্যাক্সিলারি হেয়ার। অ্যাক্সিলারি হেয়ার মানে কি? ফেসিয়াল হেয়ার মানে তো বিয়ার্ড এন্ড মাস্টার্স, অ্যাক্সিলারি হেয়ার মানে হচ্ছে চেস্টের হেয়ার, এগুলো। তারপরে অ্যাগ্রেসিভনেস, ছেলেদের যে একটু অ্যাগ্রেসিভনেস হয়, লো পিচ মানে ডিপ ভয়েস, হ্যাঁ, লো পিচ অফ ভয়েস, এগুলোতে হেল্প করে। আর কি কি করে? স্পারমাটোজেনেসিস মানে কি? ফরমেশন অফ স্পারমাটোজোয়া, স্পার্ম প্রোডাকশনে হেল্প করে। আর কি কাজ করে? এছাড়াও দেখো, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে গিয়ে কাজ করে মেল সেক্সুয়াল বিহেভিয়ারকে ডেভেলপ করা, যেটাকে লিবিডো বলে। আর আরো একটা খুব ভালো জিনিস আছে, এই যে দেখো, এই টেস্টোস্টেরন প্রোটিন আর কার্বোহাইড্রেট মেটাবলিজমে অ্যানাবলিক ওয়েতে কাজ করে। অ্যানাবলিক মানে কি? প্রোটিন আর কার্বোহাইড্রেট ফরমেশনে হেল্প করে, ফরমেশন আর সিনথেসিসে হেল্প করে আমাদের বডিতে। দেখো, টেস্টোস্টেরন যে শুধুমাত্র ছেলেদের থাকে তা না, কিন্তু মেয়েদেরও কিন্তু টেস্টোস্টেরন থাকে অল্প পরিমাণে। যেই সব মেয়েদের একটু বেশি টেস্টোস্টেরন থাকে তারা একটু বেশি অ্যাথলেটিক হয়। যেমন দেখবা যে যারা, যেই মেয়েরা গুলো যে অলিম্পিকে দৌড়ায় বা ওয়েট লিফটিং করে, তারা কিন্তু টেস্টোস্টেরন ওদের বেশি থাকে। অনেকে তো এখন অ্যাথলেট, ফিমেল অ্যাথলিটসরা সিনথেটিক টেস্টোস্টেরন ইনজেক্ট করে দেয়, করে মেল কেমন ছেলেদের মতো হয়ে যায়। হ্যাঁ, কিন্তু সবার মধ্যে কম বেশি টেস্টোস্টেরন কিন্তু থাকে। মমতা ব্যানার্জি টেস্টোস্টেরন, সত্যি সত্যি বললাম আমি, সত্যি বললাম। হ্যাঁ, ওটা বোঝাই যায়। মমতা ব্যানার্জি হলো টেস্টোস্টেরন। এবার চলে আসবে হচ্ছে ওভারি। ওভারি তো এই যে দেখো, আমি তোমাদেরকে আগের দিনও আমি ওভারি, এই যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে এই যে দুই দিকে দুইটা ওভারি থাকে। একটা ওভারি আমি একটু বড় করে আঁকিয়েছি, কারণ আমি কিছু জিনিস দেখাবো তো, সেই জন্য একটা ওভারি একটু বড় করে ড্র করেছি, ওর মধ্যে কিছু ঘটনা আমি দেখাবো। তাহলে ওভারির মধ্যে, ওভারিও কিন্তু একটা তোমার কি বলতো, এন্ডোক্রাইন গ্ল্যান্ড, যেটা আবার অ্যাবডোমেনের ভিতরে থাকে, ইন দ্য অ্যাবডোমেন। টেস্টিস যেরকম বাইরে থাকে স্ক্রোটামের মধ্যে, কিন্তু ওভারি আবার অ্যাবডোমেনের ভিতরে থাকে। ওভারি ইজ দ্য প্রাইমারি ফিমেল সেক্স অর্গান। প্রাইমারি মানে কেউ গ্যামেট বানাবে, মানে ওভাম বানাবে ডিউরিং ইচ মেনস্ট্রুয়াল সাইকেল, মানে 28 দিনে একটা করে ওভাম বানাবে। কিন্তু ওভারি দুই ধরনের হরমোন সিক্রিট করে, যেটা নাম হচ্ছে ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন। ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন, এবার কে ইস্ট্রোজেন বানায়, কে প্রজেস্টেরন বানায়, এইটা এবার এখানে চলে আসো, এগুলা এবার এখানে চলে আসো। দেখো, ওভারির মধ্যে এরকম ছোট ছোট অনেক ফলিকল থাকে, যেগুলোকে বলে ওভারিয়ান ফলিকল, যেগুলোকে বলে ওভারিয়ান ফলিকল। এই যে ওভারিয়ান ফলিকল লেখাটা যেখান থেকে তোমার আমি ইয়ে করেছি, এগুলো হচ্ছে ওভারিয়ান ফলিকল। এবার একটা মেয়ে যখন বড় হয়, মনে করো 10-12 বছর বয়স হলো, তখন মেয়েদের কি বলতো, ব্রেন থেকে, পিটুইটারি থেকে, এর আগের দিন আমি পড়িয়েছি, একটা হরমোন তৈরি হতে থাকে, কি নাম? এফএসএইচ, মানে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। এই ফলিকুলার স্টিমুলেটিং হরমোন ওভারিয়ান ফলিকলে গিয়ে কাজ করে। ফলিকুলার স্টিমুলেটিং হরমোন ওভারিয়ান ফলিকলে গিয়ে কাজ করে। তখন প্রত্যেক মাসে একটা করে ফলিকল, এরকম কতগুলো ফলিকল থেকে, 60 থেকে 70,000 ফলিকল থাকে এক একটা ওভারিতে।
তো এই 70,000 ফলিকলের মধ্যে একটা করে ফলিকল প্রত্যেক মাসে এই যে এরকম করে বড় হতে থাকে, ম্যাচিওরড হতে থাকে। আর ম্যাচিওরড ফলিকলকে কি বলে বলো, এর আগের দিন পড়িয়েছিলাম, গ্রাফিয়ান ফলিকল। ভেরি গুড। আর এই গ্রাফিয়ান ফলিকল থেকেই ওভামটা কি বের হয়ে এই তোমার ওভিডাক্টের মধ্যে স্টোর হয়ে থাকে। বের হয়ে যাওয়াটাকে কি বলে বলো, বের হয়ে আসাটাকে কি বলে, ওভিউলেশন। আর ওভিউলেশনে হেল্প করে কোন হরমোন, লিউটেনাইজিং হরমোন। এগুলো আমাদের আগের দিন হয়ে গেছে কিন্তু, হ্যাঁ। তো আমাদের এখন এফএসএইচ আর এলএইচ লাগবে না, এগুলো আমাদের আগের দিন হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ইস্ট্রোজেন কে সিক্রিট করে বলো, এই ফলিকল গুলো সিক্রিট করে হচ্ছে ইস্ট্রোজেন। এই যে ফলিকল গুলো এই ছোট ছোট, যখন এগুলো ম্যাচিওর হচ্ছে, ছোট থেকে বড় হচ্ছে, গ্রাফিয়ান ফলিকলও ইস্ট্রোজেন সিক্রিট করে কিন্তু, হ্যাঁ। এবার গ্রাফিয়ান ফলিকল থেকে যখন, বলো গ্রাফিয়ান ফলিকল থেকে যখন তোমার ওভামটা বের হয়ে গেল, তখন গ্রাফিয়ান ফলিকল, ফাঁকা গ্রাফিয়ান ফলিকলটার নাম কি হয়, কর্পাস লিউটিয়াম। এই কর্পাস লিউটিয়াম, এই যে এটা, এই কর্পাস লিউটিয়াম সিক্রিট করে কি বলতো, প্রোজেস্টেরন। ঠিক আছে। ফলিকল গুলো সিক্রিট করবে ইস্ট্রোজেন। আর ফলিকল থেকে একবার ওভামটা বের হয়ে গেল, মানে ওটা কর্পাস লিউটিয়ামে কনভার্ট হয়ে গেল, এবার কর্পাস লিউটিয়াম সিক্রিট করবে হচ্ছে প্রোজেস্টেরন। ইস্ট্রোজেনের ফাংশন কি, ফিমেল ক্যারেক্টারিস্টিক্স কে ডেভেলপ করানো, ডেভেলপমেন্ট অফ মেমারি গ্ল্যান্ড, ডেভেলপমেন্ট অফ লো পিচ, তারপরে হচ্ছে ফ্যাটি স্কিন, এগুলো হচ্ছে ফিমেলদের যেগুলো ক্যারেক্টারিস্টিক্স। আর প্রজেস্টেরনের কাজ কি, প্রেগন্যান্সিকে কন্ট্রোল করা। আর যদি ওভামটা ফার্টিলাইজ না হয় তাহলে মেনস্ট্রুয়াল সাইকেলকে কন্ট্রোল করা। ওভাম যদি ফার্টিলাইজ হয়ে যায় তাহলে তো প্রেগন্যান্সি হয়ে যাবে। প্রেগন্যান্সি হওয়া মানে কি, প্রেগন্যান্সি হওয়ার পরে এমব্রায়োটা কোথায় কোথায় ঢুকে যায়, ইউটেরাসের মধ্যে ঢুকে যায় কিনা। তাহলে ইউটেরাইন লাইনিংটা মানে ব্লাড লাইনিংটা তখন ঠিক রাখতে হয়। তো যতদিন এই ওভাম মানে এমব্রায়োটা ইউটেরাসের ভিতরে ঢুকে গেল, ততদিন মেনস্ট্রুয়েশন হবে না। আর যদি মনে করো ওভামটা স্পার্ম দিয়ে ফার্টিলাইজ না হয়, তখন ইউটেরাইন লাইনগুলো রাপচার হয়ে যায়, তখন আবার মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়ে যায়। তো দুটোই কাজ করে প্রজেস্টেরন। এই জিনিসটা এখান থেকে কোনো জায়গায় অসুবিধা থাকলে বলো। এখান থেকে অসুবিধা থাকলে বলো। ঠিক আছে তো, তাহলে নেক্সট তাহলে চলে আসি আমরা, মানে এটার মার্কিং গুলো করে নিই একটু। ইস্ট্রোজেন, এই যে দেখো, ওভারি, এই যে যেই গল্পটা আমি বললাম, ওভারি ইজ কম্পোজড অফ ওভারিয়ান ফলিকল অ্যান্ড স্ট্রোমাল টিস্যু। স্ট্রোমাল টিস্যু মানে ফলিকলের বাইরের দিকে যা দেখতে পাচ্ছ, ফলিকলের বাইরের দিকে যা দেখতে পাচ্ছ এই জায়গাটায়, এটাকে স্ট্রোমাল টিস্যু বলে। এটা আমাদের এখন ওটার কোনো কাজ নাই। তো স্ট্রোমাল টিস্যু দেখো, এখানে কি লেখা আছে, ইস্ট্রোজেন ইজ সিনথেসাইজ। ইস্ট্রোজেন কে তৈরি করে বললাম, ইস্ট্রোজেন তৈরি করে হচ্ছে কে, এই যে গ্রোয়িং ওভারিয়ান ফলিকল গুলো তৈরি করে। আর ওভিউলেশন হওয়ার পরে গ্রাফিয়ান ফলিকলটা কিসে কনভার্ট হয়ে যায় যেন, কর্পাস লিউটিয়াম। আর কর্পাস লিউটিয়াম সিক্রিট করে কি, প্রোজেস্টেরন। এখান থেকে তারপরে দেখাও ইস্ট্রোজেনের ফাংশন। ইস্ট্রোজেন কি কাজ করে, ইস্ট্রোজেন অনেক কাজ করে দেখো। ফিমেল সেকেন্ডারি সেক্স অর্গান গুলোকে ডেভেলপ করে, যেমন ইউটেরাস, ভ্যাজাইনা, সার্ভিক্স, ফ্যালোপিয়ান টিউব, এগুলোকে ডেভেলপ করে। তারপরে হচ্ছে ডেভেলপমেন্ট অফ গ্রোয়িং ওভারিয়ান ফলিকল, ওভারিয়ান ফলিকল গুলোকেও ডেভেলপ করতে হেল্প করে। অ্যাপিয়ারেন্স অফ ফিমেল সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স, যেমন হাই পিচ অফ ভয়েস, তারপরে মেমারি গ্ল্যান্ড ডেভেলপমেন্ট, এগুলোতে হেল্প করে। আর ইস্ট্রোজেন ফিমেল সেক্সুয়াল বিহেভিয়ারকেও কন্ট্রোল করে। আর প্রজেস্টেরনের ফাংশন কি বললাম, প্রেগনেন্সি সাপোর্ট, প্রেগনেন্সি ইউটেরাসকে মোটা রাখে, মেনস্ট্রুয়েশন হতে দেয় না। হ্যাঁ, এছাড়া মেমারি গ্ল্যান্ডকে ডেভেলপ, মেমারি গ্ল্যান্ডের উপরে কাজ করে করে, এই যে দেখো, স্টিমুলেটস দা ফরমেশন অফ অ্যালভিওলাই। অ্যালভিওলাই মানে কি বলতো, মেমারি গ্ল্যান্ডের ভিতরেও ছোট ছোট বেলুনের মতো তোমার পাউচ থাকে, যার মধ্যে মিল্ক স্টোর থাকে, ওগুলোকে অ্যালভিওলাই বলে। লাংসের মধ্যে যেরকম অ্যালভিওলাই থাকে, বুঝতে পারলা,
এই যে যেমন ধরো এটা ধরে নাও ফিমেল তোমার হচ্ছে ম্যামারি গ্ল্যান্ড। এবার ম্যামারি গ্ল্যান্ডের ভিতর দিকে এরকম অনেকগুলো অ্যালভিওলাই থাকে, ক্লাস 12-এ এটা পড়তে হবে তোমাদেরকে। এরকম অ্যালভিওলাই থাকে এরকম। এই অ্যালভিওলাই এর মধ্যে থাকে প্রচুর ফ্যাট সেল। ওই ফ্যাট থেকেই তৈরি হয় হচ্ছে মিল্ক। এখান থেকে এই যে মিল্ক গুলো তৈরি হয়ে এই ফাঁকা জায়গাটার মধ্যে স্টোর থাকে। এগুলোকে অ্যালভিওলাই বলে, এগুলোকে অ্যালভিওলাই বলে। যেরকম লাংসের মধ্যে থাকে ওরকম অ্যালভিওলাই, মানে স্যাক লাইক স্ট্রাকচার হুইচ স্টোর মিল্ক। আর কিসে হেল্প করে? মিল্ক সিক্রিশনেও হেল্প করে। তাহলে এগুলো হয়ে গেল হচ্ছে তোমার প্রজেস্টেরনের ফাংশন। এইবার আমরা দেখে নিই যে দেখো এন্ডোক্রাইন গ্ল্যান্ড না, অথচ হরমোন সিক্রিট করে কে? যেরকম হার্ট, হার্ট কি কোনো গ্ল্যান্ড? না, হার্ট তো একটা অর্গ্যান, তাই কি না? তারপরে কিডনি, কিডনি থেকেও হরমোন সিক্রিট হয়। গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, এই যে দেখো স্টমাক, স্টমাক ইন্টেস্টাইনকে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট বলে, ওখান থেকেও প্রচুর হরমোন সিক্রিট হয়। যেমন এই যে ধরে নাও এটা হচ্ছে হার্ট, মনে করো এটা হচ্ছে হার্ট। এবার হার্টের 4টা চেম্বার হয়, উপরের চেম্বার গুলোকে বলে কি? অ্যাট্রিয়াম। নিচের চেম্বার গুলোকে কি বলে? ভেন্ট্রিকল। তো এই অ্যাট্রিয়ামের ওয়াল থেকে কিছু স্পেশাল সেল থেকে হরমোন সিক্রিট হয়। এই যে দা অ্যাট্রিয়াল ওয়াল অফ আওয়ার হার্ট, অ্যাট্রিয়ামের ওয়াল থেকে মানে উপরের চেম্বারের ওয়াল থেকে কিছু হরমোন সিক্রিট হয়, যেটার নাম হচ্ছে অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক ফ্যাক্টর, এএনএফ। এটা এক ধরনের পেপটাইড হরমোন, ঠিক আছে? আর এটার কাজ কি? এটা আমাদের ব্লাড প্রেশারকে কমিয়ে দেয়। ব্লাড প্রেশারকে কমিয়ে দেয়, ডিক্রিজ ব্লাড প্রেশার, দেখো লেখা আছে। যদি ব্লাড প্রেশার কোনো কারণে হাই হয়ে যায় আমাদের বডির, তখন এইটা আমাদের ব্লাড প্রেশারকে কমিয়ে দেয়। কিভাবে কমায়? এই যে দেখো কিভাবে কমায়, ভাবো এটা হচ্ছে একটা ব্লাড ব্লাড ভেসেল। ভাবো এটা হচ্ছে একটা ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেলের ভিতর দিয়ে মনে করো ব্লাড যাচ্ছে। অ্যান্টি নাট্রিউরেটিক ফ্যাক্টর, সরি অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক ফ্যাক্টর, এএনএফ, ও কি করবে? এই ব্লাড ভেসেলটাকে ডায়ামিটারটাকে বাড়িয়ে দেয়। কি বুঝতে পারলা? এরকম করে একটু চওড়া করে দেয়। তাহলে চওড়া করে দিলে ব্লাড প্রেশারটা একটু কমে যাবে, ব্লাড প্রেশারটা কমে যাবে। জায়গা পেয়ে গেল। আগে জায়গা কম ছিল, প্রেশার অনেক বেশি ছিল, এখন জায়গা বেড়ে গেল, তাই প্রেশারটা অনেক কমে গেল। হ্যাঁ, এই যে দেখো লেখা আছে ডায়ালেশন অফ ব্লাড ভেসেল। ডায়ালেশন মানে কি? ফুলে যাওয়া, এই যে ছোট থেকে বড় করে দেওয়া, ডায়ালেশন অফ ব্লাড ভেসেলস। আর এটার জন্য ব্লাড প্রেশার কমে যায়। এটা মেনলি কোথায় হয়? এটা কিডনিতেও কাজ করে, কিডনিতে। কিডনিতে যখন মনে করো ঠিক করে ইউরিন প্রডিউস হচ্ছে না, হ্যাঁ, মনে করো ইউরিন ইউরিন প্রোডাকশনটা খুবই কম বেশি হচ্ছে এরকম, তখন এএনএ ওখানে ব্লাড প্রেশারটাকে একটু কমিয়ে দেয়, যাতে করে ইউরিন ফর্মেশনটা আবার ঠিকঠাক ভাবে হয়। আচ্ছা, এবার চলে আসো জাক্সটা গ্লোমেরুলার সেল। এইটা কিডনিতে থাকে। কিডনিও আবার হরমোন সিক্রিট করে, কিডনিও একটা হরমোন সিক্রিট করে। কিডনির নেফ্রনের মধ্যে একটা জায়গা থাকে যেটার নাম জাক্সটা গ্লোমেরুলার সেল। আমি কি বললাম ফট করে তোমরা শুনলাই না? কিডনির নেফ্রনের মধ্যে, নেফ্রন মনে আছে? নেফ্রন, এই যে তোমার এরকম দেখতে মনে আছে? তোমার এইটা ছিল বাউম্যানস ক্যাপসুল, মনে পড়ছে? প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, হেনলিস লুপ। আর এটা কি ছিল? ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। এই নেফ্রনের, এইবার দেখো একটা জিনিস, নেফ্রন অনেক সময় হয় কি, নিউরনটা এমন ভাবে বেঁকে থাকে যে এইদিকে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, এই যে দেখো ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, আর এইদিকে বাউম্যানস ক্যাপসুলের একটা জাংশন হয়। এই যে জাংশনটা, এই জায়গাটা, এটার নাম হচ্ছে জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস। এই জাংশনটাকে বলে জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস। এই জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাসটাকে যদি আমরা বড় করে দেখি, এই জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাসটাকে যদি বড় করে দেখি, এই যে দেখো এটা হচ্ছে মনে করো বাউম্যানস ক্যাপসুল, তবে এটা হচ্ছে বাউম্যানস ক্যাপসুল। এই দিক থেকে আসছে মনে করো ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, এই দিক দিয়ে আসলো অ্যাফারেন্ট আর্টেরিওল, এই দিক দিয়ে আসলো ইফারেন্ট আর্টেরিওল। এই জায়গাটা হচ্ছে জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস, এই যে মাঝখানের জাংশনটা, এই জায়গাটা হচ্ছে জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস। এখানে কি থাকে? জাক্সটা গ্লোমেরুলার সেল থাকে, জাক্সটা গ্লোমেরুলার সেল থাকে কিছু। এই জাক্সটা গ্লোমেরুলার সেল কি সিক্রিট করে বলো তো?
এই জাক্সটাগ্লোমেরুলার সেল সিক্রিট করে হচ্ছে তোমার এরিথ্রোপয়েটিন বলে একটা পেপটাইড হরমোন, যেটা আরবিসি তৈরি করতে হেল্প করে। আরবিসি তৈরি হওয়ার প্রসেসের নাম হচ্ছে এরিথ্রোপয়েসিস। খুব ইম্পর্টেন্ট এইটা। জাক্সটাগ্লোমেরুলার সেল অফ কিডনি, কে বুঝতে পারলো না বললো, না হলে আমি আরেকবার রিপিট করে দেবো। আচ্ছা, জাক্সটাগ্লোমেরুলার জায়গাটা বুঝতে পারছো তো? যেই জায়গাটায় বাউম্যানস ক্যাপসুল, এই যে যেই জায়গাটায় বাউম্যানস ক্যাপসুল আর এই দিক থেকে হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, মানে এইটা, এই দুইটার জাংশনটা এই জায়গাটা হচ্ছে তোমার জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস। ওই জায়গাটাকে যদি দেখি, এটা এটা এরকম দেখতে লাগলো। এটা হচ্ছে ভাবো ডিস্টাল কনভলিউটেড টিউবিউলটা এটা। হ্যাঁ, এইটা হচ্ছে বাউম্যানস ক্যাপসুল। এই দিক দিয়ে ডার্টি ব্লাড ঢুকছে, এই দিক দিয়ে ক্লিন ব্লাড বেরোচ্ছে। এই যে মাঝখানে জাংশনটা, এটার নামই হচ্ছে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস। এই জায়গাটা আমি একটু ইয়েলো কালার দিয়ে করি। এই জায়গাটা হচ্ছে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস। এইটা কিন্তু কি বলতো, এইটা হচ্ছে ডিসিটি, এটা ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। হ্যাঁ, আর এইটা হচ্ছে বাউম্যানস ক্যাপসুল, এটা বাউম্যানস ক্যাপসুল। তাহলে ডিসিটি আর বাউম্যানস ক্যাপসুলের যে জাংশনটা, এই জাংশনটাই নাম হচ্ছে কি বলতো, জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস। আর এই জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস এর মধ্যে একটা সেল থাকে, যে সেলটার নাম একই নাম, জাক্সটাগ্লোমেরুলার সেল। এরা কি সিক্রিট করে বললাম? এরিথ্রোপয়েটিন। এরা কি সিক্রিট করে? এরিথ্রোপয়েটিন। স্যার, এই এরিথ্রোপয়েটিন কি কাজ করে? আরবিসি তৈরি করতে হেল্প করে, আরবিসি ফরমেশনে হেল্প করে। আর আরবিসি ফর্ম হওয়ার প্রসেসের নাম কি? এরিথ্রোপয়েসিস। এরিথ্রোপয়েসিস। হরমোনটার নাম এরিথ্রোপয়েটিন, আর আরবিসি তৈরি হওয়ার প্রসেসের নাম এরিথ্রোপয়েসিস। বুঝতে পারছো তো? তাও বলো, রিপিট আরো কোথাও যদি বলতে হয় আর একবার বলতে পারবো। হয়েছে? আর অসুবিধা নেই তো? খালি দেখো, জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস আমাদের এক্সক্রিটরি সিস্টেম এখনো হয়নি তো। ওই যে কিডনির চ্যাপ্টারটা এখনো হয়নি তো, ওই চ্যাপ্টারে আছে জাক্সটাগ্লোমেরুলার সেল। মানে এই জায়গাটার নাম জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস, আর ওইখানে যে সেলগুলো আছে, ওই সেলগুলোর নাম হচ্ছে জাক্সটাগ্লোমেরুলার সেল। ওই সেলগুলো সিক্রিট করে এরিথ্রোপয়েটিন বলে একটা হরমোন। বলো আর এই জায়গাটা, এটা কিডনি চ্যাপ্টারে আবার আছে। কিডনি মানে এক্সক্রিশন, ওই চ্যাপ্টারটা। আচ্ছা, এবার দেখে নি আর কি আছে। আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট মানে ভাববা আমাদের স্টমাক, ইন্টেস্টাইন, মেইনলি স্টমাকটাকেই ভাববা। হ্যাঁ, স্টমাক থেকেও আবার হরমোন সিক্রিট হয়, ওরে বাবা, হ্যাঁ তাই নাকি? হ্যাঁ হ্যাঁ। কি কি হরমোন সিক্রিট হয়? গ্যাস্ট্রিন, সিক্রেটিন, তারপর হচ্ছে কোলেসিস্টোকাইনিন, গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, জিআইপি, এত ধরনের হরমোন সিক্রিট হয়। তো একটা একটা করে হরমোনের কাজ এবার দেখে নিই। গ্যাস্ট্রিনের কাজ কি? এই যে দেখো, তুমি জানো স্টমাকের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রিট হয়। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড আর পেপসিনোজেন বলে একটা যে এনজাইম সিক্রিট হয়, এদের সিক্রিশনটাকে স্টিমুলেট করে হচ্ছে গ্যাস্ট্রিন। দেখো, ব্যাপার আছে। মনে আছে তো ক্লাস 10 এর পড়া ডাইজেশন? স্টমাকের মধ্যে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর পেপসিন, পেপসিনটা তো অ্যাক্টিভ ফর্ম, ওটা ইনঅ্যাক্টিভ ফর্ম পেপসিনোজেন যে সিক্রিট হয়, এগুলো স্টিমুলেট করে গ্যাস্ট্রিন হরমোন। সিক্রেটিন কি কাজ করে? সিক্রেটিন এক্সোক্রাইন প্যানক্রিয়াস থেকে তোমার ওয়াটার আর বাইকার্বনেট আয়নকে সিক্রিশন করায়, যেগুলো ডাইজেশনে কাজে লাগে। তারপর হচ্ছে কোলেসিস্টোকাইনিন কি কাজ করে স্যার? কোলেসিস্টোকাইনিন, এই দেখো, এদিকে দেখো, এ প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক এনজাইমকে সিক্রিট করায়, মনে আছে? ট্রিপসিন, লাইপেজ আর অ্যামাইলেজ। আর গল ব্লাডার থেকে কি সিক্রিট করায় বলো তো?
বাইল জুসকে সিক্রেট করায়। এগুলো সব তোমাদের একটু জানা কিন্তু, তাই কি না? কিন্তু কোন হরমোনের জন্য হয় সেগুলো ছিল না, ওগুলো এইবার আছে। আর গ্যাস্ট্রিন ইনহিবিটরি, তোমার হচ্ছে গ্যাস্ট্রিক ইনহিবিটরি হরমোন জিআইপি, এ আবার কি করে, এ সবগুলোর সিক্রিশন থামায় দেয়। হজম হয়ে গেছে বাবু, আবার ডাইজেশন হয়ে গেছে, এখন আর সিক্রিশন বন্ধ করাতে হবে, তখন জিআইপি ইনহিবিটস গ্যাস্ট্রিক সিক্রিশন অ্যান্ড অ্যান্ড মোটিলিটি, মানে আমাদের স্টমাকের যে নড়াচড়াটা যেটা ডাইজেশন করে ওটাকে কমিয়ে দেয়। তো এগুলো হয়ে গেল আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট থেকে কোন কোন হরমোন সিক্রেট হয় আর তাদের কাজ। এছাড়াও আমাদের আরো কিছু নন এন্ডোক্রাইন টিস্যু আছে যেখান থেকে কিছু গ্রোথ ফ্যাক্টর সিক্রেট হয়। এই গ্রোথ ফ্যাক্টর গুলো আমাদের মানে রিপেয়ার রিজেনারেশন এগুলোতে কাজে লাগে। বুঝলাম? এরপরে আমরা বলবো হচ্ছে মেকানিজম অফ হরমোন। মেকানিজম, হরমোন কিভাবে কাজ করে দেখো। হরমোন কিভাবে কাজ করে ওটাতে আগে আসার আগে আগে তোমরা কাজ দেখো হরমোনের ক্যাটাগরি গুলো আগে দেখে নাও। সেটার জন্য তোমরা এই জায়গাটায় চলে আসো, এই যে এই জায়গাটায়, এই যে পেপটাইড পলিপেপটাইড যে জায়গাটা লেখা আছে এইগুলাতে আসো। যদিও আমি কিন্তু একবার করে বলছি একটা জিনিস, যতগুলো হরমোন আমরা এতক্ষণ পর্যন্ত পড়লাম প্রত্যেকটা হরমোনের পাশেই কিন্তু লেখা ছিল কোনটা কি ধরনের হরমোন। যেমন এখানে আমি দেখাচ্ছি দেখো, এরিথ্রোপয়েটিন লেখা ছিল কি পেপটাইড হরমোন, এরকম কিন্তু লেখা আছে সবগুলোর পাশেই কিন্তু। যেমন এএনএফ অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক ফ্যাক্টর, এটাও পেপটাইড হরমোন, এরকম করে কিন্তু সবগুলো হরমোনের পাশেই কিন্তু লেখা আছে অলরেডি বইয়ের ভিতরে। সেজন্য এই জায়গাগুলো ভালো করে দেখবা। তো হরমোন কত রকমের হয় দেখো, এই মোটামুটি 4 রকমের হরমোন হয়, 4 রকমের গ্রুপে হরমোনকে ডিভাইড করা যায়। 1 নম্বর হচ্ছে পেপটাইড পলিপেপটাইড প্রোটিন হরমোন, মানে মোটামুটি প্রোটিন দিয়ে তৈরি, মোট কথা পেপটাইড মানেই তো প্রোটিন, তাই কি না? 2 নম্বর হয় হচ্ছে স্টেরয়েড হরমোন, 3 নম্বর হচ্ছে আইডোথাইরোনিনস, আর 4 নম্বর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস। এই 4 রকমের হরমোন আমাদের বডিতে দেখতে পাওয়া যায়। পেপটাইড হরমোন গুলোর ইয়েগুলো দেখে রাখবা, এক্সাম্পল গুলো দেখে রাখবা, ইনসুলিন, গ্লুকাগন, পিটুইটারি হরমোনস, তারপরে হাইপোথ্যালামিক হরমোন মানে হাইপোথ্যালামাসের হরমোন। এছাড়াও বইয়ের ভিতরে যেগুলো আছে ওগুলাও কিন্তু, যেমন এরিথ্রোপয়েটিন, হ্যাঁ, ইনসুলিন, এগুলাও কিন্তু তোমার আহ পেপটাইড হরমোন বা প্রোটিন দিয়ে তৈরি হরমোন। এবার স্যার স্টেরয়েড হরমোন, স্যার স্টেরয়েড কি? স্যার স্টেরয়েড যেটা ওই যে ইনজেকশন নেয় বডি বিল্ডাররা, না, ওটা তো মানে পরে তৈরি হয়েছে। স্টেরয়েড হচ্ছে এক ধরনের কার্বন কম্পাউন্ড। স্টেরয়েড হচ্ছে এক ধরনের কি বললাম, কার্বন কম্পাউন্ড। এই ছবিটা দেখো, হ্যাঁ, কার্বন দিয়ে তৈরি একটা কম্পাউন্ড, প্রত্যেকটা কর্নারে একটা করে কার্বন ইমাজিন করো। এই এটা 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, এরকম করে টোটাল 17টা কার্বন থাকে স্টেরয়েডের মধ্যে। আর কার্বনের অ্যারেঞ্জমেন্ট গুলো এরকম। এই রিং গুলোকে কি রিং বলে বলো? বেনজিন রিং বলে, তাই কি না? তো এই বেনজিন এরকম এক, এ বি সি ডি 4টা বেনজিন রিং থাকে, যার মধ্যে একটা দুটা তিনটা হচ্ছে হেক্সাগোনাল আর একটা হচ্ছে পেন্টাগোনাল, পাঁচটা, পাঁচটা সাইড। কি বুঝতে পারলা? বাকিগুলো দেখো 6টা সাইড। আর এইখানে এক একটা জায়গায়
আরো কিছু কার্বন থাকে এখানে, 18 নম্বর কার্বনও থাকে কিন্তু ওটা রিং এর বাইরে, 19 নম্বর কার্বন থাকে ওটাও রিং এর বাইরে। ওগুলার সাথে কিছু না কিছু ফাংশনাল গ্রুপ লেগে থাকবে, এগুলোর মধ্যে কিছু না কিছু ফাংশনাল গ্রুপ লেগে থাকবে। আশা করি ফাংশনাল গ্রুপ ক্লাস 10-এ আমি পড়িয়েছিলাম কার্বন এন্ড কম্পাউন্ড চ্যাপ্টারে, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, মনে আছে? ওই কিছু না কিছু ফাংশনাল গ্রুপ লেগে থাকবে। এনিওয়ে, তো স্টেরয়েড হরমোন হচ্ছে, এই যে দেখো, এটা এটা স্টেরয়েডের স্ট্রাকচার, এটা স্টেরয়েড হরমোনের স্ট্রাকচার না। এটা কিসের স্ট্রাকচার বললাম? স্টেরয়েডের স্ট্রাকচার। স্টেরয়েড আজকের থেকে মনে রাখবা, স্টেরয়েড হচ্ছে একটা কেমিক্যাল। কি কেমিক্যাল? এটা কার্বন কম্পাউন্ড, কার্বন দিয়ে তৈরি একটা কম্পাউন্ড, জাস্ট এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার, কার্বন কম্পাউন্ড। এবার এর মধ্যে একটু টুইক্স এন্ড টার্নস করে আমরা এই স্টেরয়েডটাকে হরমোনে কনভার্ট করতে পারি আমাদের বডিতে। যেমন এই যে দেখো, এটা টেস্টোস্টেরনের স্ট্রাকচার, দেখো একই স্ট্রাকচার, একই না? দেখো তো, এটারও 3টা হেক্সাগোনাল, এটারও 3টা হেক্সাগোনাল, একটা পেন্টাগোনাল, কিন্তু এখানে কোন ফাংশনাল গ্রুপ আছে দেখো, এইদিকে দেখা যাচ্ছে কিটোন গ্রুপ আছে, ডবল বন্ড ও মানে কি, কি গ্রুপ? কিটোন গ্রুপ। আর OH মানে কি, অ্যালকোহলিক গ্রুপ আছে। এটা হচ্ছে টেস্টোস্টেরনের স্ট্রাকচার। এরকম ইস্ট্রোজেনও একটু অন্যরকম হবে, বেসিক স্ট্রাকচারটা একই থাকবে, মানে ওটা স্টেরয়েড দিয়ে তৈরি এরকম। ওর মধ্যে আলাদা আলাদা ফাংশনাল গ্রুপকে অ্যাড করে তুমি আলাদা আলাদা হরমোন বানাতে পারো। কোন কোন হরমোন বানাতে পারো? কোন কোন হরমোন বানাতে পারো? তুমি বানাতে পারো হচ্ছে কর্টিসল হরমোন বানাতে পারো, টেস্টোস্টেরন বানাতে পারো, ইস্ট্রাডিওল বানাতে পারো, প্রোজেস্টেরন বানাতে পারো। ইস্ট্রাডিওল আর প্রোজেস্টেরন, কর্টিসল, এগুলো তোমাদের এই হরমোনগুলো সবগুলো হয়ে গেছে। আয়োডোথাইরোনিনস, দুইটা ছিল, ট্রাই আয়োডোথাইরোনিনস আর কি ছিল বলো? আগের দিন পড়িয়েছি, টেট্রা আয়োডোথাইরোনিনস, T3 আর T4। T4টার নামই ছিল থাইরক্সিন, ঠিক আছে নাকি না? হ্যাঁ, T3, টি থ্রি না T4টা কোনটার নাম ছিল? থাইরক্সিন। হ্যাঁ, T4টার নামই ছিল, টেট্রাটার নামই ছিল থাইরক্সিন। তো এগুলো থাইরয়েড হরমোনস, মানে থাইরক্সিন, T3 আর T4। আর অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস, মানে কোনো অ্যামাইনো অ্যাসিড থেকে যদি কোনো হরমোন তৈরি হয়। অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার তোমাদের মনে আছে? বায়োমলিকিউলস, এই যে অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার, একটা আলফা কার্বন থাকবে, মনে পড়ছে? আলফা কার্বন থাকবে, একদিকে অ্যামিন গ্রুপ থাকবে, একদিকে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকবে, একটা হাইড্রোজেন থাকবে, আর ভেরিয়েবল গ্রুপ আর থাকবে, মনে পড়ছে? তো এই অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যদি আমরা কিছু টুইক্স এন্ড টার্নস করে দিই, তখনই এটা একটা হরমোন হয়ে যাবে। যেমন এই যে এইখানে দেখো, একটা এক্সাম্পল দেওয়া আছে অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস হরমোনের, এপিনেফ্রিন। এপিনেফ্রিন আমি তোমাদেরকে পড়িয়েছি, এপিনেফ্রিন আর নর এপিনেফ্রিন। এপিনেফ্রিন কিসের নাম? আর একটা নাম বলো তো, অ্যাড্রিনালিন। এপিনেফ্রিন কিসের নাম ছিল? আর একটা অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিনের নাম ছিল এপিনেফ্রিন, আর নর অ্যাড্রিনালিনের নাম ছিল নর এপিনেফ্রিন। এর আগের দিনই পড়িয়েছি, তাই না? তো এই যে দেখো এপিনেফ্রিন কিভাবে তৈরি হয়, এই যে দেখো, এগুলো বইতে পাওয়া না? একটা অ্যামাইনো অ্যাসিড যেটার নাম হচ্ছে ফিনাইল অ্যালানিন, এটা তোমাদেরকে বায়োমলিকিউলস এই স্ট্রাকচারটা দেখিয়েছিলাম, বায়োমলিকিউলস এর রেকর্ড গুলো দেখো। ফিনাইল অ্যালানিন থেকে আগে তৈরি হয় এল টাইরোসিন। এই যে দেখো, এখানে কি চেঞ্জ হলো, এখানে তোমার হচ্ছে এই যে দেখো, এখানে OH গ্রুপ ঢুকে গেল, যেটা এখানে ছিল না, দেখো এখানে OH গ্রুপ ঢুকে গেল। তারপরে ওটা কনভার্ট হলো এল ডোপাতে, এটা অন্য আর একটা ফর্ম। এল ডোপাতে কি চেঞ্জ হলো, এখানে আর একটা OH গ্রুপ ঢুকে গেল। তারপরে হয়ে গেল ডোপামিন, ডোপামিনে কি চেঞ্জ হলো, ডোপামিনে হচ্ছে এখানে COOH যে গ্রুপটা ছিল ওটা এখানে আর থাকলো না, বুঝতে পারলা? তারপরে ওটা কনভার্ট হলো নর এপিনেফ্রিনে, মানে নর অ্যাড্রিনালিনে। নর অ্যাড্রিনালিনে কি চেঞ্জ হলো, নর অ্যাড্রিনালিনে এই এইচটা হয়ে গেল OH, দেখো এটা হয়ে গেল আমাদের নর অ্যাড্রিনালিন আর নর এপিনেফ্রিন। আর যদি ওটার মধ্যে আর একটু চেঞ্জ করে দিই, তাহলে হয়ে গেল এপিনেফ্রিন আর অ্যাড্রিনালিন। কি চেঞ্জ হয়ে গেল, আমি এখানে অ্যামিন গ্রুপটাকে সরিয়ে এখানে মিথাইল গ্রুপ ঢুকিয়ে দিলাম, CH3 গ্রুপ ঢুকিয়ে দিলাম। তখন তার মানে অ্যামাইনো অ্যাসিড থেকেই বিভিন্ন রকম চেঞ্জ হয়ে 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 আমরা এই যে দুটো অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ হরমোন পেলাম। অ্যামাইনো অ্যাসিড থেকে ডেরাইভ, ডেরিভেটিভ মানে কি, ডেরাইভ, অ্যামাইনো অ্যাসিড থেকে পাওয়া হরমোন। কি বুঝতে পারছো জিনিসগুলো? তোমাকে অত স্ট্রাকচার মনে রাখতে হবে না, কিন্তু এগুলো জিনিস দেখালে একটু ইন্টারেস্ট পাবা, না হলে এগুলো জিনিস কিছুই বুঝতে পারবে না। কি এগুলা অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ মানে কি, হ্যাঁ, তারপরে স্টেরয়েড মানে কি, এই জিনিসগুলো। তাহলে এগুলা হয়ে গেলো বিভিন্ন টাইপের হরমোন। এইবার ব্যাপারটা হচ্ছে যে হরমোন কাজ করে কিভাবে। এই যে দেখো, এই ছবিটা দেখবা, হরমোন, দেখো
ভালো করে আগে ছবিটা দেখো, আমার এইখানে তাকায় থাকবে সবাই। হরমোন যেখান থেকেই আসুক না কেন, যে টার্গেট যে সেলটা ভাবো, এটা হচ্ছে সেলটা, এটা হচ্ছে সেলটা, এই টার্গেট যে কোনো একটা টার্গেট সেলে গিয়ে কাজ করে। আর টার্গেট সেলে থাকে হচ্ছে রিসেপ্টর, যে হরমোনের সাথে লেগে যায়। এই দেখো হরমোনটা এসে রিসেপ্টরের সাথে লেগে গেছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, যে হরমোন যে রিসেপ্টরের সাথে গিয়ে লাগবে, এই রিসেপ্টরটা সেল মেমব্রেনের মধ্যে থাকতে পারে। এই যে দেখো এখানে যেরকম সেল মেমব্রেনের মধ্যে আছে। আবার হয় কি, অনেক সময় রিসেপ্টর সেলের ভিতরে থাকতে পারে। এই যে দেখো এখানে সেল মেমব্রেনের মধ্যে নেই, দেখো সেল মেমব্রেনের মধ্যে কোনো রিসেপ্টর নেই, সেলের ভিতরে রিসেপ্টরটা আছে। এই যে এটা হচ্ছে রিসেপ্টর, এটা হচ্ছে রিসেপ্টর। তো হরমোন, কোন কোন হরমোন সেল মেমব্রেনের মধ্যে থাকা রিসেপ্টরে এসে লাগে, আর কোন কোন হরমোন সেলের ভিতরে ঢুকে গিয়ে সেলের ভিতরে রিসেপ্টরের সাথে লাগে। বুঝতে পারলা? তো কোন যেমন আমি তোমাদেরকে এখন একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এফএসএইচ, ফলিকিউলার স্টিমুলেটিং হরমোন, যেটা পিটুইটারি থেকে আসছে, এটা ওভারিয়ান ফলিকলে গিয়ে কাজ করবে, হ্যাঁ কি না? তাহলে এটা ওভারিয়ান সেল মেমব্রেনের মধ্যে থাকা যে রিসেপ্টরটা, ওই রিসেপ্টরের সাথে গিয়ে লাগবে। এবার ব্যাপারটা হচ্ছে কি, যে যে হরমোন গুলো এই বাইরে বাইরে লাগে, মানে সেল মেমব্রেনের মধ্যে থাকা রিসেপ্টরের সাথে লাগে, তার মানে হরমোনটা বাইরেই থাকলো, হরমোনটা সেলের ভিতরে কিন্তু ঢুকলো না। তাহলে এই হরমোনটা কিভাবে মেসেজটাকে পাঠায়? হরমোনটা প্রথমে একটা রেসপন্স ক্রিয়েট করে। যে ধরে নাও এই রিসেপ্টরের সাথে লাগলো, তো রিসেপ্টরটা তখন জি প্রোটিন বলে একটা জিনিস তৈরি করবে। এই জি প্রোটিনটা তখন কি করবে, একটা সেকেন্ড মেসেঞ্জার হিসেবে একটা সেকেন্ড মেসেঞ্জারকে জেনারেট করবে। সেকেন্ড মেসেঞ্জারকে সাইক্লিক এএমপি, অ্যাডিনোসাইন মোনোফসফেট অর ক্যালসিয়াম আয়ন। তারপরে ওভারির ভেতরে এমন কিছু বায়োকেমিক্যাল রেসপন্স করবে, যার জন্য ফিজিওলজিক্যাল রেসপন্স বা ওভারিয়ান গ্রোথ হবে বা ফলিকল গুলোর গ্রোথ হবে। কি বুঝতে পারলা? এটা হচ্ছে হরমোনটা বাইরে বাইরে কাজ করলে। এখানে মেন যেটা জিনিস, যে হরমোনটা যেহেতু নিজে ডাইরেক্টলি মেসেজটাকে নিয়ে যেতে পারছে না সেলের ভিতরে, সেই জন্য ও একটা সেকেন্ডারি মেসেঞ্জার তৈরি করা। যেমন সাইক্লিক এএমপি অর ক্যালসিয়াম আয়ন, এখানে হচ্ছে সেকেন্ডারি মেসেঞ্জার। প্রাইমারি মেসেঞ্জার কিন্তু হরমোনই পিটুইটারি থেকে ও তোমার মেসেজটাকে নিয়ে আসলো, কিন্তু ও যেহেতু নিজে ফিজিক্যালি ঢুকতে পারছে না, তাই ও একটা সেকেন্ড মেসেঞ্জার তৈরি করে মেসেজটাকে ওভারির মধ্যে পাঠিয়ে দিল। কি বানালো, যে তোমাকে এখন চেঞ্জ হতে হবে, তোমাকে ফলিকল গুলোকে ডেভেলপ করতে হবে। মানে ওই যে একটু আগে যে দেখালাম ছোট ছোট যে ফলিকল গুলো ছিল, ওগুলো কিসে কনভার্ট হবে? গ্রাফিয়ান ফলিকলে কনভার্ট হবে, হ্যাঁ কি না? কিন্তু এফএসএইচ ডাইরেক্ট ঢুকতে পারছে না। এটা যদিও এফএসএইচ এর জন্য হচ্ছে, কিন্তু এফএসএইচ তো ডাইরেক্ট ঢুকতে পারছে না ওভারির মধ্যে। এফএসএইচ ডাইরেক্ট ঢুকতে পারলো না। এফএসএইচ কি করলো? এফএসএইচ একটা সেকেন্ডারি মেসেঞ্জার বানালো, সেকেন্ড মেসেঞ্জার বানালো। এই মেসেঞ্জারটা এই কাজটা করলো। বুঝলা? এবার কে বুঝতে পারলো না বলো, নাহলে আরেকবার বলুন। এটা কোন ধরনের হরমোন গুলো বললাম, যেই হরমোন গুলো বাইরের দিকে লাগে। দেখো এখানে লেখা আছে যে হরমোন প্রডিউসেস দেয়ার ইফেক্টস অ্যাট টার্গেট টিস্যু। যেমন ফলিকুলার স্টিমুলেটিং হরমোনের টার্গেট টিস্যু হচ্ছে ওভারি। বাইন্ড টু এ স্পেসিফিক প্রোটিন, যেটাকে বলে কি হরমোন রিসেপ্টর, লোকেটেড ইন টার্গেট টিস্যু অনলি। হ্যাঁ, এবার দেখো হরমোন রিসেপ্টর, এইদিকে দেখো হরমোন রিসেপ্টর প্রেজেন্ট কোথায় থাকতে পারে? এক বললাম সেল মেমব্রেনের মধ্যে থাকতে পারে, যেটাকে বলে মেমব্রেন বাউন্ড রিসেপ্টর। আর কোথায় থাকতে পারে? ইনসাইড দা টার্গেট সেল, যেটাকে বলে ইন্ট্রাসেলুলার রিসেপ্টর, যেটা পরের ছবিটা দেখালাম। ঠিক আছে, ইন্ট্রাসেলুলার রিসেপ্টর হলে মেইনলি নিউক্লিয়াসের মধ্যেই কোনো না কোনো রিসেপ্টরের মধ্যে গিয়ে লাগবে, মানে নিউক্লিয়ার রিসেপ্টর, এটা আমি পরে বলছি। তো যখনই হরমোন রিসেপ্টরের সাথে গিয়ে লাগে, তখন তৈরি করে হরমোন রিসেপ্টর কমপ্লেক্স। যেমন এইখানে যখন হরমোনটা এই রিসেপ্টরের সাথে এসে লাগলো, এই যে হরমোনটা যখন এই যে রিসেপ্টরের সাথে এসে যখন লাগলো, এই যে হরমোনটা রিসেপ্টরের এসে সাথে লাগলো, এই গোটা জিনিসটার নাম হয়ে গেল হরমোন রিসেপ্টর কমপ্লেক্স। হরমোন, এটা হচ্ছে হরমোন, এটা হচ্ছে রিসেপ্টর, দুটা মিলে বলে হরমোন রিসেপ্টর কমপ্লেক্স। তো হরমোন রিসেপ্টর কমপ্লেক্স বানালো। এবার এই হরমোন রিসেপ্টর কমপ্লেক্সটাই কি করে কাজটা করবে। এবার কি বলতো, রিসেপ্টর একটা স্পেসিফিক হরমোনের সাথেই লাগবে। দেখো রিসেপ্টর ইজ স্পেসিফিক, ইচ রিসেপ্টর ইজ স্পেসিফিক টু অনলি ওয়ান হরমোন।
and hence receptors are specific. আর হরমোন রিসেপ্টর কমপ্লেক্স ফর্মেশন হওয়ার পরে, হরমোন রিসেপ্টর কমপ্লেক্সটা তৈরি হওয়ার পরে কি হবে, কিছু বায়োকেমিক্যাল চেঞ্জেস আসতে থাকবে টার্গেট টিস্যুর মধ্যে। তখন টার্গেট টিস্যুর মধ্যে মেটাবলিজম হবে, বা যেই কাজটা হরমোন করাতে চাচ্ছে সেই কাজটা হবে, মোট কথা। হ্যাঁ, যে ফিজিওলজিক্যাল ফাংশনটা করাতে চাচ্ছে হরমোন, সেটা হবে। সেটা ওভারিয়ান গ্রোথ হোক, তোমার গ্রোথ হোক, বা কোনো অন্য কোনো ব্লাড প্রেশার বাড়ানো হোক, গ্লুকোজ, ইনসুলিন যেরকম গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করে, যেই কাজটাই করুক না কেন সেই কাজটা করুক। তো যেটা আমি বললাম, হরমোন যেগুলো মেমব্রেন বাউন্ড রিসেপ্টরের সাথে গিয়ে লাগে, মেমব্রেনের মধ্যে থাকা রিসেপ্টরের সাথে গিয়ে লাগে, তারা কি করে বললাম, একটা সেকেন্ড মেসেঞ্জার বানায়। যেমন এখানে এই নিচের ছবিটাতে দেখবা কি মেসেঞ্জার বানিয়েছে, সাইক্লিক এএমপি বানাতে পারে, বা IP3 বলে সেকেন্ড মেসেঞ্জার বানাতে পারে, বা ক্যালসিয়াম আয়ন বলে সেকেন্ড মেসেঞ্জার বানাতে পারে। দেখো ছবির মধ্যে লেখা আছে কিন্তু সাইক্লিক এএমপি অর ক্যালসিয়াম আয়ন। স্যার এখানে আরেকটা এক্সট্রা দেওয়া আছে IP3। IP3 এর মানে কি আবার স্যার? IP3 এর ফুল ফর্ম হচ্ছে ইনোসিটল ট্রাইফসফেট। IP3 এর ফুল ফর্ম হচ্ছে ইনোসিটল ট্রাইফসফেট, এটাও বানাতে পারে। স্যার সাইক্লিক এএমপি, এএমপি এর ফুল ফর্ম নাম, ATP এর ফুল ফর্ম কি বলো? অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। আর এএমপি এর ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনোসাইন মনোফসফেট। মনো মানে একটাই ফসফেট থাকে। হ্যাঁ, ট্রাইফসফেট মানে তিনটা ফসফেট, ডাইফসফেট মানে দুটা ফসফেট, মনোফসফেট মানে একটাই ফসফেট। তো এগুলো হচ্ছে সেকেন্ডারি মেসেঞ্জার বানাবে। আর সেকেন্ডারি মেসেঞ্জার তারপরে কি কাজ করবে বললাম, সেলুলার মেটাবলিজম, মানে যেই কাজটা করাতে যাচ্ছে ওই কাজটা করবে। মানে এখানে হরমোন ডাইরেক্ট কাজ করে না। কিন্তু যে হরমোন গুলো একদম ভিতরে ঢুকে যায় ওরা কিভাবে কাজ করে এইবার দেখো, এটাতে গল্প আছে কিন্তু। হ্যাঁ, তোমাকে তার আগে আমি একটা জিনিস বলে দিই, তোমাকে তার আগে একটা আমি জিনিস বলে দিই, জিন কিভাবে কাজ করে। জিন তো ডিএনএরই একটা পার্ট। জিন থেকে আগে mRNA তৈরি হয়, মেসেঞ্জার আরএনএ, এটা ক্লাস 12-এ পড়বা। মেসেঞ্জার আরএনএ বানায়, মেসেঞ্জার আরএনএ বানানোর প্রসেসের নাম ট্রান্সক্রিপশন। তারপরে মেসেঞ্জার আরএনএ আর রাইবোজোম মিলে প্রোটিন বানায়, প্রোটিন যেটাকে বলে ট্রান্সলেশন। এই প্রোটিন গুলোই মেটাবলিজম করে, মানে কাজগুলো করে। জিন থেকে আগে তৈরি হয় mRNA, mRNA থেকে তৈরি হয় প্রোটিন। হ্যাঁ, জিন থেকে তৈরি হয় mRNA, mRNA থেকে তৈরি হয় প্রোটিন। এটা আগে একটু জেনে রাখো, এই জিনিসটা এখন কাজে লাগবে। আমাদের যদি কোনো বডির জিন থাকে, ধরে নাও তোমার হাইট তৈরি হওয়ার জিন, হাইটের জিন, তো হাইটের জিন আগে একটা mRNA বানাবে, mRNA একটা প্রোটিন বানাবে, গ্রোথ হরমোন বানাচ্ছে। তারপরে ওই গ্রোথ হরমোন যে যেরকম নেচার হবে সেই অনুযায়ী তোমার হাইট হবে। বুঝতে পারলা? তো জিন থেকে mRNA তৈরি হওয়ার প্রসেসের নাম ট্রান্সক্রিপশন, আর mRNA থেকে প্রোটিন তৈরি হওয়ার প্রসেসের নাম ট্রান্সলেশন। তো হরমোন কি করে, যেই হরমোন গুলো সেলের ভিতরে ঢুকে যায়, দেখো যেই হরমোন গুলো সেলের ভিতরে ঢুকে যাবে, এই দেখো হরমোনটা সেলের ভিতরে ঢুকে গেল, সেল মেমব্রেনকে পাস করে সেলের ভিতরে ঢুকে গেল, একবারে এই যে নিউক্লিয়াসের মেমব্রেনকেও ভেদ করে নিউক্লিয়াসের ভিতরে ঢুকে গেল। আর নিউক্লিয়াসের ভিতরে ওয়েট করছে একটা রিসেপ্টর। তাহলে হরমোন যখন রিসেপ্টরের সাথে লেগে যায় তখন ওটার নাম কি হয় বললাম, হরমোন রিসেপ্টর কমপ্লেক্স। এবার এই হরমোন রিসেপ্টর কমপ্লেক্সটা এই যে দেখো স্পেসিফিক জিনের উপরে গিয়ে কাজ করছে। ভাবো এটা একটা ডিএনএ এর পার্ট, ডিএনএ এর পার্টকে কি বলে, জিন বা জিনোম। যখনই কাজ করবে তখন জিন থেকে কি তৈরি হবে বললাম যেন, mRNA, যেটাকে বলে ট্রান্সক্রিপশন। আর mRNA থেকে তারপরে কি তৈরি হবে যেন, প্রোটিন, যেটাকে বলে ট্রান্সলেশন, এই যে এখনই যেটা বুঝালাম। তারপরে এই প্রোটিন গুলো তোমার ফিজিওলজিক্যাল রেসপন্স করবে। ঠিক আছে? যেমন এখানে কোন হরমোনের এক্সাম্পল দেওয়া আছে, ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন তোমার ইউটেরাসের টিস্যুর মধ্যে ঢুকে গেল, তারপরে ইউটেরাসের টিস্যুর মধ্যে জেনেটিক চেঞ্জ করে দিয়ে জিন থেকে প্রোটিন বানিয়ে দিয়ে ইউটেরাসের গ্রোথে হেল্প করবে। এই যে দেখো লেখা আছে টিস্যু গ্রোথ অ্যান্ড ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, ইস্ট্রোজেন কোন সময় তৈরি হয়, পিটুইটারি তোমার পিউবার্টির সময় ইস্ট্রোজেন বেশি করে সিক্রেট হয় ওভারিয়ান ফলিকল গুলো থেকে, একটু আগে বুঝালাম। তো পিউবার্টির সময় ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, মানে এই যে ইউটেরাইন ওয়ালটা মোটা হতে থাকে, ইউটেরাইন ওয়ালটা মোটা হতে থাকে মানে প্রেগনেন্সির জন্য রেডি হতে থাকে। কিভাবে মোটা হয়, এই যে ইস্ট্রোজেন ভিতরে ঢুকে যায়, ইউটেরাসের সেলগুলোর ভিতরে ঢুকে যায়,
ভিতরে ঢুকে গিয়ে ইউটেরাসের সেলের যে জিনগুলোর থেকে এমআরএনএ, এমআরএনএ থেকে প্রোটিন বানায়, ওই প্রোটিনগুলো ইউটেরাইন ওয়ালকে মোটা করে দেয়। ফিজিওলজিক্যাল রেসপন্স। বুঝতে পারলা তো? না বুঝতে পারলে বলো। তাহলে এখানে আবার কিন্তু কোনো সেকেন্ডারি মেসেঞ্জারের দরকার পড়ে না, সেকেন্ড মেসেঞ্জারের দরকার পড়ে না এখানে। কেন? কারণ হরমোনটাই ডাইরেক্ট ঢুকে যাচ্ছে, হরমোনটা ডাইরেক্টলি ইনফ্লুয়েন্স করছে গোটা ঘটনাটাকে। তাহলে ইন্ট্রা সেলুলার রিসেপ্টর যদি হয়, মানে সেলের ভিতরের যদি রিসেপ্টর হয়, যেমন কাদের হয়, স্টেরয়েড হরমোন গুলোর হয়, একটু আগে স্টেরয়েড হরমোন পড়ালাম, আয়োডোথাইরোনিন গুলোর হয়, এরা সেলের ভিতরে ডাইরেক্ট ঢুকে যায়। এরা কি বলেছে, এরা জিনকে এক্সপ্রেস করায়, জিন এক্সপ্রেশন আর ক্রোমোজোম ফাংশনকে কন্ট্রোল করে। জিন তো ক্রোমোজোমের মধ্যেই থাকে। করে এই যে দেখো, হরমোন রিসেপ্টর কমপ্লেক্স যেটা জিনের উপর, জিনোমের উপরে গিয়ে কাজ করে। তাহলে কিউমুলেটিভ বায়োকেমিক্যাল অ্যাকশন রেজাল্টিং ফিজিওলজিক্যাল এন্ড ডেভেলপমেন্টাল এফেক্টস। হরমোন কিভাবে কাজ করে এটাও কিন্তু হয়ে গেল। চ্যাপ্টার শেষ। আচ্ছা, কালকে তোমাদের সকাল 10টার সময়